বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 1988 সালেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল চীন ও রাশিয়া। এরপর প্রায় 4 দশকে এই তালিকায় যুক্ত হয়েছে আরো অনেক দেশ। এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। 21 সেপ্টেম্বর আলোচনার শীর্ষে ওঠে ক্ষমতাধর একাধিক দেশের এই পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় 22 সেপ্টেম্বর একই পদক্ষেপ নিয়েছে পর্তুগাল। শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। শুধু বাকি থাকলো যুক্তরাষ্ট্র। নিজের মিত্র রাষ্ট্রগুলো একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও প্রশ্ন উঠেছে, কেন যুক্তরাষ্ট্র দিচ্ছে না? আসুন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে খুঁজে দেখি সেই উত্তর। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 75% স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। কিন্তু যুক্তরাষ্ট্রের অনিশ্চিত স্বীকৃতি, ফিলিস্তিনিদের ন্যায্য দাবির পক্ষে পদক্ষেপ না নেওয়া, সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক দিক থেকে তার সহায়তা করা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিবন্ধক। 20 শতকের শেষ ভাগ থেকে দুই রাষ্ট্রের সমাধান ফিলিস্তিন ইসরায়েলের শান্তি প্রক্রিয়ার মূল কাঠামো হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রশাসন মূলত এই নীতিতে সমর্থন করেছে। যুক্তরাষ্ট্র সবসময় বলে এসেছে যে ফিলিস্তিনের স্বীকৃতি সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে, একতরফা বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়। 1948 সালে দখলদার ইসরায়েলের প্রতিষ্ঠা, 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধ ও 1993 সালে অসলো শান্তি চুক্তি, সব মিলিয়ে দুই রাষ্ট্র সমাধানের রূপরেখা তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দাবি, একতরফাভাবে স্বীকৃতি শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে এটি উগ্রপন্থী গোষ্ঠীকে উৎসাহী করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতি প্রায়ই তার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক দিয়ে প্রভাবিত। সেই 1948 সাল থেকে ইসরায়েল প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র সেনা সাহায্য, উন্নত অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে দেশটিকে। এই সমর্থনের মধ্যে শুধু মার্কিন অস্ত্র বিক্রি নয়, ইসরায়েলকে সাইবার নিরাপত্তা, সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশল পরামর্শ প্রদানও রয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, একতরফা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের অবনমন হতে পারে। আর তাই ইসরায়েলপন্থী লবিগুলো যেমন AIPAC, যুক্তরাষ্ট্র প্রশাসন যাতে এ ধরনের পদক্ষেপ না নেয় সেদিকে সবসময় তৎপর থাকে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি নেতৃত্বের সক্ষমতা নিয়েও সন্দেহ পোষণ করে। দেশটির যুক্তি, ফাতাহ ও হামাসের মধ্যে বিভাজন ফিলিস্তিনের স্বীকৃতির জন্য উপযুক্ত নয়। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করেন। গাজা ও পশ্চিম তীরে প্রশাসনিক অচলাবস্থা, মানবিক সংকট, বিদ্যুৎ ও সুপেয় পানীয় অভাব এসবও ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে ব্যর্থ করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের জন্য রাষ্ট্র পরিচালনা চ্যালেঞ্জপূর্ণ হবে। 3টি রাজনৈতিক দলের 4 জন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন ও আলোচনা। এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, সেখানে কি ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন নানান প্রশ্ন আসছে সামনে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার, আর এই কারণে এই সফরে যুক্ত হচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এই কারণে দেশের গুরুত্বপূর্ণ নানান আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে। আমাদের প্রতিনিধি দলে এবার 4জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে
রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। নির্দিষ্ট 3টি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে। অতীতের মতো সরকারি অর্থ ব্যয় করে এভাবে সফরসঙ্গীর দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত তা নিয়েও চলছে আলোচনা। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই এই প্রতিনিধি ঠিক করা হয়েছে। এই 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের তো এখন একটা শেষ সময়ে প্রায়, এখানে জাতিসংঘের এই অধিবেশনে এমন অনেক কিছুই আলোচনা হবে যেগুলির একটা কন্টিনিউশনের দরকার আছে। সরকার মনে করে, সরকার যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, পরবর্তী নির্বাচিত একটি রাজনৈতিক দলের বা রাজনৈতিক সরকারের কাছে যে দায়িত্ব হস্তান্তর হবে, রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে এই বিষয়গুলিতে আরো জোর দিতে পারেন বা এই সরকার যা উদ্যোগ নিচ্ছে সেগুলিতে যেন তাদের এক ধরনের পার্টিসিপেশন এনশিওর হয়, সেটা নিশ্চিত করার জন্য। এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারা। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদের যুক্ত করা হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই ধরনের কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটা একটা ন্যাশনাল ইউনিটিকে শো করাই আমার ধারণা যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা সকল মানুষকে রিপ্রেজেন্ট করে দলমতের বাইরে, সেরকম একটা সলিডারিটি আছে, এটাই বোধহয় আমার মনে হয়। এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ অবশ্য মনে করেন, রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করছি, সেটার বিষয়ে ডক্টর ইউনূস তিনি একাই সম্ভবত এই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। সেই জন্য তিনি রাজনৈতিক দলকেও তার এই ঝুঁকির মধ্যে তিনি অন্তর্ভুক্ত করতে চান। দেখেন, উনি তো হিসাব করতেছেন, হিসাব করেই চলে। মূল শক্তি যে বিএনপি জামাত বা তার যে প্রসঙ্গত এনসিপি, এর বাইরে উনি যাবেন কেন? সবাইকে তো উনি নেওয়ার প্রয়োজন মনে করেন না, এটা বাস্তবসম্মত না। সবাইকে আপনি নেওয়ার দরকারই বাকি। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে ঐক্যমত্য প্রতিষ্ঠায় গত 6 মাসে দফায় দফায় বৈঠক করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে অন্তত 30টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সংস্কার প্রশ্নে অনেক বিষয়ে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। এর মধ্যে আবার সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআরের দাবিতে মাঠের কর্মসূচিও শুরু করেছে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল, যার বিপরীতে অবস্থান নিয়ে নানান মন্তব্য করছে বিএনপি। এর মধ্যে কিছু দল অভিযোগ তুলছে যে কয়েকটি দলকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী করে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাওয়া বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার বাইরে স্বীকৃতি মানবিক সমস্যার সমাধান করবে না। এর পরিবর্তে ফিলিস্তিনের সাহায্য, পুনর্গঠন কর্মসূচি ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেওয়া উচিত। সমালোচকেরা মনে করেন এটি কার্যকর পদক্ষেপকে বিলম্বিত করছে। ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শুধু পররাষ্ট্রনীতি নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক রিপাবলিকানরা সাধারণত এর স্বীকৃতির বিরুদ্ধে, তবে বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে প্রগতিশীলেরা স্বীকৃতির পক্ষে। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব এ ব্যাপারে সতর্ক। অনেক আরব দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে হলেও নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় তারা।
আরব দেশগুলোর এই বিভক্তিকে কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভারসাম্য বজায় রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না। আইনি, মানবিক ও নৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি এখনো আলোচনা ও সমঝোতার উপর নির্ভরশীল। ভবিষ্যতে আন্তর্জাতিক চাপ, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা জোটের কৌশলগত অবস্থান, ফিলিস্তিন সরকারের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং মার্কিন কংগ্রেস ও জনমতের ভারসাম্য ফিলিস্তিনের স্বীকৃতির সম্ভাবনাকে প্রভাবিত করবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। সপ্তাহের শুরুতেই ভারতীয়দের সুখবর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21 সেপ্টেম্বর মহালয়ার বিকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, 22 সেপ্টেম্বরে কার্যকর হচ্ছে নতুন জিএসটি কাঠামো। সরকারের নাম দিয়েছে জিএসটি 2.0। প্রধানমন্ত্রী একে আখ্যা দিয়েছেন সঞ্চয় উৎসব। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এর প্রতিবেদনের আলোকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আমরা। নরেন্দ্র মোদী বলেন, এক দেশ এক কর নীতি সময়ের দাবি। সব পক্ষের মতামত শুনে এবং দেশবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন কাঠামো চালু হচ্ছে। এতে জনসাধারণের খরচ কমবে, কেনাকাটায় আসবে স্বস্তি এবং ব্যবসা বাণিজ্যে মিলবে স্বচ্ছতা। ভারত সরকারের দাবি, জিএসটি 2.0 চালু হলে কর প্রদানের জটিলতা দূর হবে, ব্যবসায়িক প্রক্রিয়া আরো সহজ হবে এবং অর্থনীতিতে গতি আসবে। একে শুধু কর সংস্কার নয়, বরং আগামী প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উপহার হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। নতুন জিএসটি কাঠামোতে দুধ, রুটি, জীবন ও স্বাস্থ্য বীমা এবং জীবন রক্ষাকারী ওষুধ সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। ছোট গাড়ি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনারের ওপর ভোগ কর 28% থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 18%। চুলের জন্য ব্যবহৃত তেল, সাবান, শ্যাম্পুর মতো সাধারণ পণ্যের নতুন কর হার মাত্র 5%। তবে $29 বেশি দামের পোশাকে জিএসটি 18% উপরে থাকবে, যা বিয়ের পোশাকের বাজারে প্রভাব ফেলতে পারে। ভারতের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে দীর্ঘ উৎসব মৌসুম। সাধারণত এই উৎসবের সময় ভারতীয়রা নতুন গাড়ি, পোশাক, ঘরের প্রয়োজনীয় জিনিস এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীতে বেশি খরচ করেন। কর কমায় ক্রেতারা আরও উৎসাহী হবেন বলে শিল্প মহলের বিশ্বাস। প্যাকেজজাত খাদ্য ও পোশাক প্রস্তুতকারকরা বলছেন, বার্ষিক বিক্রির বড় অংশ এই সময়ে আসে এবং কর ছাড় এই বিক্রির গতি আরও বাড়াতে সাহায্য করবে। অর্থনীতিবিদদের মতে, জিএসটি কমানোর ফলে বাজারে চাহিদা আরও বাড়বে। এতে যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্কের প্রভাব কিছুটা কমবে, আর মানুষের হাতে খরচ করার মতো অর্থও বাড়বে। ফলে দেশীয় অর্থনীতি আবারও গতিশীল হবে। এর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে $12 বিলিয়ন আয়কর ছাড় দিয়েছিল ভারত সরকার। পাশাপাশি সুদ হার কমিয়েছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। রিলায়েন্স, ভোক্তা পণ্যের প্রধান কোম্পানি এইচইউএল এবং অটোমেকার মাহেন্দ্র সহ বিভিন্ন সংস্থা গ্রাহকদের জন্য কর কমিয়ে চাহিদা বাড়ানোর পরিকল্পনা করছে। এই কর হ্রাসের ওপর ভরসা করছেন গাড়ি নির্মাতারা। অগাস্টে মোদির ঘোষণার পর থেকে তাদের শেয়ারের দাম 6 থেকে 17% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ডিলাররা জানান, তাদের অবিক্রিত স্টকে ক্রেতাদের অনুসন্ধান বেড়েছে। ভারতের বৃহত্তম মোটরবাইক প্রস্তুতকারক হিরো মোটোকর্প এর মুম্বাই শোরুমের এক ডিলার বিবিসিকে জানিয়েছেন, আগামী 2 মাসে বিক্রি 2024 সালের তুলনায় 30 থেকে 40% বাড়তে পারে। হিরো ইন্ডিয়ার প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আশুতোষ ভার্মা বলেন, প্রথমবারের মতো গাড়ি কিনতে আসা ক্রেতাদের খরচের বোঝা কমানোর ফলে পরিদর্শক এবং ক্রেতার সংখ্যা বেড়েছে। বিশেষ করে তুলনামূলক সস্তা পণ্যের চাহিদা বেশ বেড়েছে। গোদরেজ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ মনে করে, কর কমানোর ফলে মেট্রোপলিটন এলাকার বাইরে এয়ার কন্ডিশনারের বাজার সম্প্রসারণ হতে পারে। তবে নতুন দাম সমন্বয়ের জন্য কোম্পানিগুলোকে শেষ মুহূর্তে লেভেল বদলাতে এবং উৎপাদন সামঞ্জস্য করতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ কর পরিবর্তনের খবর দেরিতে পৌঁছায় দাম ও প্যাকেজিং বদলাতে হিমশিম খেতে হচ্ছে। মুম্বাইয়ের ক্রফোর্ড মার্কেটের অনেক ব্যবসায়ী এখনো নতুন স্ল্যাব সম্পর্কে জানেন না। কেউ কেউ আবার এ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। বিয়ের পোশাকের বাজারের চিত্রটা ঠিক উল্টো। $29 নিচে পোশাকের ওপর জিএসটি 5% কমিয়েছে সরকার, কিন্তু এর ফলে বেশি দামের পণ্যের ওপর এখন 18% বা তার বেশি কর আরোপ করা হচ্ছে। বিয়ের পোশাক সাধারণত $29 কম নয়, অর্থাৎ বিয়ের পোশাকের দোকানগুলোর প্রায় প্রতিটি পোশাকের ওপর উচ্চ কর পড়বে।
যা কারিগর, ডিজাইনার ও খুচরা বিক্রেতাদের জন্য চাপ তৈরি করবে। মৌসুম শুরুর আগে এই কর বৃদ্ধি বাজারের উচ্ছ্বাস কিছুটা কমিয়ে দিতে পারে বলে মনে করেন ব্রাইডাল শোরুমের মালিকরা। ক্রিসিল রেটিংস লিমিটেড এর তথ্য অনুযায়ী কর কমায় একজন গড় ভোক্তার মাসিক ব্যয়ের 1/3 সাশ্রয় হতে পারে। এতে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়বে, তবে লাভের মাত্রা নির্ভর করবে উৎপাদকরা কতটা দামের সুবিধা ভোক্তার কাছে পৌঁছে দেন তার উপর। এই প্রভাব 2025 সালে এবং এর পরবর্তী আর্থিক বছর পর্যন্ত থাকতে পারে বলে তারা মনে করছেন। কর কমায় 2025 সালে প্রায় $5.4 বিলিয়ন রাজস্ব কমতে পারে বলে মনে করে ভারত সরকার। মুডিস রেটিং এর তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে এবং আগামী বছরগুলোতে ঘাটতি আরও স্পষ্ট হবে। 2025 সালের অর্থ বছরের প্রথম 4 মাসে ফেডারেল কর রাজস্ব তেমন বাড়েনি, অথচ ব্যয় ইতোমধ্যেই 20% বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় কমার আশঙ্কায় আছেন অর্থনীতিবিদরা। ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক হ্যান্ডশেক করছেন, পাশাপাশি বসে গল্পও করছেন। দুইজনের সম্পর্কে চরম অবনতি হওয়ার পর এই প্রথম দুজনকে এভাবে একসাথে দেখা গেল। তারা গিয়েছিলেন চার্লি কার্কের উদ্দেশ্যে আয়োজিত স্মরণসভায়। সেখানকার একটি ভিডিওতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের পাশের একটি খালি চেয়ারে ইলন মাস্ক এসে বসছেন। তারপর তাদের আলোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ইলন মাস্কের গায়ে বন্ধুত্বসুলভভাবে চাপড় দিতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকেও দুইজনের একসাথে বসে থাকার ছবি শেয়ার করা হয়। ছবির ক্যাপশন ছিল ফর চার্লি, অর্থাৎ চার্লির জন্য। ইলন মাস্ক পরে আবার তার এক্স অ্যাকাউন্ট থেকে হোয়াইট হাউসের পোস্ট করা সেই ছবিটি রিপোস্ট করেন। অথচ মাস 3 আগে দুজনের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছিল। ট্রাম্প এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে তাদের সম্পর্ক আর কখনো ঠিক নাও হতে পারে। আবার এই ডোনাল্ড ট্রাম্পই গত বছর আমেরিকান নির্বাচনের আগে দিয়ে এমনও বলেছিলেন যে মাস্ককে মন্ত্রিত্ব পর্যন্ত দিতে পারেন তিনি। And we're going to bring Elon in, and nobody would do it better than him, and he's going to do it very responsibly. And ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সরকারি চাকরি থেকে কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি বিতর্কিত বিভাগের দায়িত্বও পান মিস্টার মাস্ক। I have created the brand new Department of Government Efficiency, which is headed by Elon Musk, who is in the gallery tonight. তবে ট্রাম্পের সাথে তার বিরোধ সামনে আসতে শুরু করে মে মাসের শেষ দিকে, যখন যুক্তরাষ্ট্রের সরকারের কর ও ব্যয় নীতির সমালোচনা করে তিনি বক্তব্য দেওয়া শুরু করেন। ওই ঘটনার পরের কয়েকদিন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ধারাবাহিকভাবে পোস্ট করতে থাকেন এক্সে। ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন। ট্রাম্পও জুনের প্রথম সপ্তাহে বলেন যে ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। পরে তিনি মন্তব্য করেন যে এই সম্পর্ক তিনি আর জোড়াও লাগাতে চান না। সে সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ রিপাবলিকানদের একটা বড় অংশ ইলন মাস্ককে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। জেডি ভ্যান্স সে সময় একটি পডকাস্টে বলেছিলেন যে মাস্ক বেশি উত্তেজিত হয়ে গেছেন এবং সম্ভবত ফিরে আসার জন্য তাকে আর কখনোই স্বাগত জানানো হবে না। এর কিছুদিন পর জুলাইয়ে মাস্ক আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল চালু করারও ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই পার্টি তৈরির কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি হয়নি। এসব ঘটনার পর ট্রাম্প মাস্ক ব্রোমান্স বা ট্রাম্প ও মাস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক একেবারে শেষ হয়ে গিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল। তবে রবিবার রাতের ঘটনার পর সেই সমীকরণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্প মাস্ক করমর্দনের ঘটনা নিছক সৌজন্য বিনিময় না দুই মহারথীর মধ্যকার সম্পর্কের বরফ গলার ইঙ্গিত, সে সম্পর্কে কানাঘুষো ছাড়া নিশ্চিতভাবে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ডানপন্থী মতবাদে বিশ্বাসী প্রভাবশালী দুই আমেরিকান ব্যক্তিত্বের মধ্যে স্বল্প সময়ের এই মিথস্ক্রিয়া যে খবরের শিরোনাম হবে সেটি অনুমেয়ই ছিল। দক্ষ কর্মীদের জন্য কঠিন হয়ে গেল যুক্তরাষ্ট্রের দুয়ার। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বিদেশি দক্ষ কর্মী নিয়োগে প্রচলিত H-1B ভিসায় কর্মীর প্রতি $1 লাখ ফি আরোপের ঘোষণা দিয়েছেন। আমেরিকায় বিদেশি কর্মী নিয়োগ কমাতে এবং আমেরিকানদের চাকরির সুবিধা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আমাদের সমস্যা হলো আমাদের শিক্ষার্থীরা ভালো স্কুলে যাচ্ছে, ভালো পড়ালেখা করছে, কিন্তু কোম্পানিগুলোতে চাকরি পাচ্ছে না। তারা বিদেশিদের রাখছে, এখন সেটা বন্ধ হবে। ট্রাম্পের এমন নির্বাহী আদেশে আমেরিকার প্রযুক্তি খাতে বেশ শোরগোল পড়ে গেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের আমেরিকার বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন এবং যারা ইতিমধ্যেই বাইরে আছে তাদের দ্রুত আমেরিকায় ফিরতে বলা হয়েছে। এতে অনেকে হাজার হাজার ডলার বাড়তি খরচ করে আমেরিকার ফ্লাইট ধরছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের 2022-23 সালের তথ্যমতে আমেরিকায় প্রায় 2,80,000 ভারতীয় H-1B ভিসায় কাজ করছে, যা আমেরিকায় এই ভিসাধারীদের প্রায় 70% বেশি। এরপরই রয়েছে চীনা নাগরিকদের অবস্থান, যে সংখ্যা প্রায় 45,000, অর্থাৎ মোট H-1B ভিসার প্রায় 12%। ভারতের $283 বিলিয়ন প্রযুক্তি খাতের আয়ের অর্ধেকের বেশি আসে আমেরিকা থেকে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ভারতীয়দের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, এতে সন্দেহ নেই। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, আমেরিকার এমন সিদ্ধান্ত মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। প্রশ্ন হলো, ট্রাম্পের এমন সিদ্ধান্তে কি শুধু ভারত আর চীন ক্ষতিগ্রস্ত হবে, নাকি আমেরিকারও এতে লোকসান আছে? আমার মনে হয় মোটা দাগে এটি আমেরিকার জন্য ক্ষতি, কারণ আন্তর্জাতিক মেধাবী ও দক্ষ শিক্ষার্থীরা আমেরিকায় যেতে পারবে না। বিজ্ঞানী, গবেষক, বিশেষ করে প্রযুক্তি খাতের দক্ষ লোকজন আমেরিকা ছাড়বে। এতে শুধু ভারত বা চীনের ক্ষতি হবে তা নয়, বরং চীন অনেকদিন ধরে ল্যাব এবং বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করছে, ফলে তারা এসব মেধাবীদের কাছে টানতে পারবে। এটা বরং চীনের জন্য সুযোগ তৈরি করবে। এদিকে ভারতের বেঙ্গালুরুতে সিলিকন ভ্যালি গড়ে উঠেছে, যেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকের কার্যক্রম রয়েছে। ফলে আমেরিকার অনেক চাকরি এখন এইসব জায়গায় চলে আসতে পারে। এটা ঠিক যে আমেরিকায় ভারতীয় শিক্ষার্থী বা চাকরিজীবীদের জন্য এটা দুঃসংবাদ, কিন্তু এটা আবার আমাদের এখানেও নতুন সুযোগ তৈরি করতে পারে। তাছাড়া এখন রিভার্স ব্রেন ড্রেন হতে পারে, যেখানে ভারতীয় মেধাবীরা আবার দেশে ফিরে আসবেন। তবে যাদের H-1B ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে নতুন এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যারা ইতিমধ্যে এই ভিসায় আমেরিকায় আছে, তাদের উপর নতুন নীতিমালার কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র নতুন করে যারা আমেরিকার বাইরে থেকে এই ভিসায় আবেদন করবেন, তাদের জন্য এককালীন $1 লাখ দিতে হবে কোম্পানিগুলোকে। The United Kingdom formally recognizes the state of Palestine. যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই স্বীকৃতির আসলে অর্থ কি? এর ফলে কি পরিবর্তন হতে পারে? কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই, তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে এই দেশের কূটনৈতিক মিশনও রয়েছে। কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর 1990-এর দশকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যাদের ওই ভূখণ্ড ও সেখানে বসবাসরত মানুষের ওপরে কখনোই পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের ফলে গাজা এখন যুদ্ধক্ষেত্র। কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ, কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। 1917 সালের ব্যালফোর ডিক্লারেশনে ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাস প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেছিল যুক্তরাজ্য। আবার ওই সনদে উল্লেখ করা ছিল যে ইহুদি নয় এমন ফিলিস্তিনিদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো কার্যক্রম সেখানে পরিচালনা করা যাবে না। পরে 1922 থেকে 1948 পর্যন্ত লিগ অব নেশনসের এক ম্যান্ডেটের আওতায় ব্রিটিশরা ওই ভূখণ্ড শাসন করে। এরপর 1948 সালে তৈরি হয় ইসরায়েল রাষ্ট্র। এর পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরও প্রয়াস চলতে থাকে। 67-র আরব ইসরায়েল যুদ্ধের পর 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে দুই দেশ আলাদা করার আলোচনা হয়ে এসেছে কয়েক দশক ধরে। 2 স্টেট সলিউশনের হিসেব অনুযায়ী 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের আগে ওই অঞ্চল যেভাবে বিভক্ত ছিল, সেই বিভক্তির ভিত্তিতেই দুই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে বলা হয়ে আসছিল। 67 সালের যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যাওয়া পূর্ব জেরুজালেমের হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী। তবে দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে বহু বছর ধরে আন্তর্জাতিক প্রয়াস চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। আর এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল যত বেড়েছে, দ্বিরাষ্ট্র সমাধান কথাটি দিন দিন ফাঁপা বুলি হিসেবে আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75 ভাগই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ স্থায়ী পর্যবেক্ষক হিসেবে, এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারবে কিন্তু কোনো বিষয়ে ভোট দিতে পারবে না। যুক্তরাজ্যের পরে ফ্রান্স স্বীকৃতি দিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের 4টির সমর্থনই পাবে ফিলিস্তিন। চীন আর রাশিয়া আগেই 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এরপর ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইস্যুতে অনেকটাই একঘরে হয়ে পড়বে। এর আগে বেশ কয়েকবার ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনা করেছে, তবে তারা অন্যান্য পশ্চিমা মিত্র দেশের সাথে একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠার পন্থা হিসাবে এই আলোচনা করে এসেছে এতদিন। তারা এমন সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিতে চেয়েছে যখন তা সর্বোচ্চ প্রভাব তৈরি করবে। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র, ইসরায়েলের সেনাবাহিনীর ক্রমাগত আগ্রাসনের কারণে বাড়তে থাকা ক্ষোভ আর এসবের ধারাবাহিকতায় মানুষের মধ্যে তৈরি হওয়া প্রভাবের মতো বিষয়গুলোর কারণে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো দেশের সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।